আজকে আমরা করব ভেদাঙ্ক বিশ্লেষণ। এফ এর আরেকটা নাম হচ্ছে এফ যাচাই, আবার আরেকটা নাম হচ্ছে অ্যানোভা টেস্ট, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যানোভা এফ টেস্ট। এটা পরামাত্রিক টেস্ট এবং খুব স্ট্রং পরামেট্রিক টেস্ট, হ্যাঁ প্যারামেট্রিক টেস্ট যেটা আর কি, খুবই স্ট্রং প্যারামেট্রিক টেস্ট এটা। আমাদের যে অনার্সের এবং মাস্টার্সে, অনার্স ফাইনাল এবং মাস্টার্সে আমাদের যে রিসার্চ করতে হয়, ম্যাক্সিমাম রিসার্চ আমরা অনেকগুলো গ্রুপের মধ্যে করে থাকি, তুলনা করে থাকি। তো সেক্ষেত্রে এফ টেস্টটা আমরা ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এফ টেস্টের আমরা সংজ্ঞা জানি। সাধারণত যখন দুটি সমগ্রকের ভেদাঙ্ক সমান বলে কল্পনা করা হয় এবং এরূপ কল্পনার যথার্থতা পরীক্ষার জন্য যে পরীক্ষা করা হয় তাকে এফ টেস্ট বলে। এখানে কোনো বইতে দুটি সমগ্রক দিয়েছে, আবার কোনো বইতে দিয়েছে দুইয়ের অধিক সমগ্রক। তো আমাদের দুইটা ক্ষেত্রে রাইট, দুটো সমগ্রকের মধ্যেও ভেদাঙ্ক নির্ণয়, ভেদাঙ্ক বিশ্লেষণ করা যায়, আবার দুইয়ের অধিক সমগ্রকের মধ্যেও ভেদাঙ্ক বিশ্লেষণ করা যায়। যেমন আরেকটা সংজ্ঞায় বলা হয়েছে, সাধারণত দুইয়ের অধিক সমগ্রকের ভেদাঙ্ক সমতা যাচাইয়ের জন্য যে টেস্ট ব্যবহার করা হয় তাকে এফ টেস্ট বলে। ভেদাঙ্ক তোমরা জানো, ভেরিয়েন্স তোমরা ফার্স্ট ইয়ারে ভেরিয়েন্স নির্ণয় শিখেছো। কতগুলো সমগ্রকের গড় সমান কিনা তা যাচাই করতে এফ টেস্ট প্রয়োগ করা হয়। যেমন তুমি হচ্ছে কোনো একটা জমির ফলন দেখবা যে কোন প্লটে তোমার ফলন বেশি হয়, এটা তুমি দেখতে চাচ্ছ, জমির ফলন দেখতে চাইছো। তো প্রত্যেকটার ক্ষেত্রে তোমার গড় কত হলো, সেই গড় প্রত্যেকটা প্লটের কত উৎপাদন হলো সেটার গড় করে তুমি বিশ্লেষণ করতে পারো এফ টেস্টের সাহায্যে যে কার ফলন কত ভালো হয়েছে। এটি এমন একটি পরীক্ষা যার সাহায্যে নির্ভরশীল চলের উপর দুই বা ততোধিক অনির্ভরশীল চলের প্রভাব পৃথক করা হয়। তবে কোনো কোনো সময়কে এটা ভেরিয়েন্স রেশিও ডিস্ট্রিবিউশনও বলা হয়। এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে একটা অনির্ভরশীল চল এর একাধিক মাত্রা থাকে, একটা অনির্ভরশীল চলের একাধিক মাত্রা থাকে, সেই মাত্রার মধ্যে তুলনা করা হয়, তুলনা করার জন্য আমার এফ টেস্ট করা হয়। আবার অনেক ক্ষেত্রে দুইটা অনির্ভরশীল চল থাকে, তার আবার বিভিন্ন মাত্রা থাকে, তাদের মধ্যে তুলনা করার জন্য এফ টেস্ট করা হয়। আবার আছে যে তিনটা অনির্ভরশীল চল রয়েছে, তাদের বিভিন্ন মাত্রা রয়েছে, তাদের তুলনা করার জন্য এফ টেস্ট ব্যবহার করা হয়। আমাদের বিভিন্ন ক্যাটাগরির এফ টেস্ট অথবা অ্যানোভা আমরা শিখবো। 1924 সালে আরে ফিশার সর্বপ্রথম এই পরীক্ষা করেন, এ কারণে ফিশারের প্রথম অক্ষর দিয়ে এর নামকরণ করা হয় এফ টেস্ট। এফ টেস্টের কিছু শর্ত আছে, অনুমান আছে, স্বতঃসিদ্ধ সমূহ আছে। সাধারণত এই সকল শর্ত দেখলে আমরা বুঝতে পারবো যে এই এফ টেস্ট করতে হবে। কিভাবে বুঝবো, যে সমগ্রকের যে বিন্যাসটা থাকবে সেটা নরমালি ডিস্ট্রিবিউট থাকবে, অর্থাৎ স্বাভাবিক হবে। সমগ্রক আমরা জানি, সমগ্রক হচ্ছে পপুলেশন, পপুলেশন থেকে আমাদের স্যাম্পল নিয়ে কাজ করতে হয়। তো এই সমগ্রকের বিন্যাস যদি নরমালি ডিস্ট্রিবিউট থাকে তাহলে আমরা এফ টেস্ট করতে পারি। এবং তুমি যে নমুনাটা নিবে সমগ্রক থেকে সেটা র্যান্ডমলি যদি নির্বাচন করা হয় তাহলে আমরা এফ টেস্ট করতে পারি। এবং উপাত্ত সমূহ সমব্যবধান মাপকে যদি পরিমাপিত হয় তাহলে আমরা এফ টেস্ট করতে পারি। সমব্যবধান মাপক হচ্ছে ইন্টারভেল স্কেল, তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারে, যদি ডেটাগুলো ইন্টারভেল স্কেলে থাকে তাহলে আমরা এফ টেস্ট করতে পারি। আর এফ অনুপাতের হর বা ভাজক এবং ভাজ্য লব স্বাধীন হতে হয়। হর বা ভাজক তোমরা জানো, উপরে থাকে লব, নিচে থাকে হর। হ্যাঁ, একটা হচ্ছে নিউমেরিটর, একটা হচ্ছে ডিমেরিটর। হ্যাঁ, উপরে লব আর নিচে হর। তো সেটার যদি স্বাধীন হয় তাহলে আমরা সেক্ষেত্রে এফ টেস্ট করতে পারি। এবং ট্রিটমেন্টের প্রভাব সর্বদা ধনাত্মক হয়। ট্রিটমেন্ট বলতে বুঝিয়েছে যে দুইটা যে অনির্ভরশীল চলে যে বিভিন্ন মাত্রা, সেই মাত্রার মধ্যকার যে ক্রস কানেকশন সেটাকেই বলা হয় ট্রিটমেন্ট। আমরা উদাহরণে পরবর্তীতে জানবো ট্রিটমেন্ট কি। তো এই সকল স্বতঃসিদ্ধ সমূহ থাকলে আমরা এফ টেস্ট করতে পারবো। এরপর এফ টেস্টের ব্যবহার কোথায় কোথায় আছে সেটা আমরা জানবো। দুটি সমগ্রকের ভেদাঙ্কের সমতা যাচাই করার জন্য এটা ব্যবহার করা হয়। ভেদাঙ্ক মিন্স ভেরিয়েন্স অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দুইয়ের অধিক দল বা নমুনার গড়ের পার্থক্যের অর্থবহতা যাচাই করতে এফ টেস্ট ব্যবহার করা হয়। মাল্টিপল কোরিলেশন যাচাইয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। নির্ভরণ রেখার রৈখিক সমতা যাচাইয়ে
ক্ষেত্রে অর্থাৎ রিগ্রেশন লাইন এর ক্ষেত্রে তোমার এফ টেস্ট ব্যবহার করা হয়। সহ সম্বন্ধ অর্থাৎ কোরিলেশনের অঙ্কের অনুপাত যাচাইয়ের ক্ষেত্রে এফ টেস্ট ব্যবহার করা হয়। শর্ত সাপেক্ষে এফ টেস্ট থেকে টি টেস্টও পাওয়া যায়। আর আধুনিক মনোবিজ্ঞানের সমাজ গবেষণা বলো, কৃষি বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এফ টেস্টের ব্যবহার রয়েছে। এখন আমরা এফ টেস্টের সূত্র কি কি আছে সেটা আমরা জানবো। আমি প্রথমত যে সূত্রটা তোমাদের জানাবো সেটা তোমাদের সাধারণত পরীক্ষায় এই অঙ্কগুলো দেয় না, এত ছোট অঙ্ক দেয় না, তারপরেও জানার জন্য তোমাদের জানাচ্ছি। এক্ষেত্রে যদি তোমার দুইটা নমুনা দল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এফ টেস্ট ব্যবহার করব সেটার সূত্র এটা হচ্ছে, দেখো এফ টেস্ট হচ্ছে সেই পরীক্ষা যার সাহায্যে দুইয়ের অধিক নমুনা দলের গড়ের পার্থক্যের অর্থবহতা যাচাই করা হয়। সাধারণত বহুদলীয় নকশায় প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণে এফ টেস্ট প্রয়োগ করা হয়, এটা এফ টেস্টের সংজ্ঞা বলেছে আর কি। তো পরে আমরা যে এফ টেস্টের সূত্র শিখবো সেটা দেখো যে সেটা কার জন্য, দুটি স্বাভাবিক সমগ্রকের নমুনার আকার যদি n1 ও n2 হয় এবং সমগ্রকের ভেদাঙ্ক যদি সিগমা 1 ও সিগমা 2 হয় তাহলে এফ টেস্টের সূত্র হবে নিম্নরূপ। কেমন সূত্র হবে? এফ সমান সমান s1 স্কয়ার ডিভাইডেড বাই সিগমা 1 স্কয়ার, যেখানে s1 হচ্ছে তোমার প্রথম নমুনার ভেদাঙ্ক ভেরিয়েন্স আর s2 হচ্ছে দ্বিতীয় নমুনার ভেদাঙ্ক। আচ্ছা, s1 ডিভাইডেড বাই সিগমা 1 স্কয়ার আর ডিভাইডেড বাই s2 ডিভাইডেড বাই সিগমা 2 স্কয়ার। তো এটাকে এফ রেশিও বলা হয়ে থাকে। তোমাদের সিলেবাসে বলা হয়েছে যে এফ রেশিও কি, তো এফ রেশিওর বিশ্লেষণ চাইলে তোমরা এই সূত্র লিখে বিশ্লেষণ করতে পারো। আর এখানে বলা হয়েছে স্বাধীনতার মাত্রা হচ্ছে ডিএফ সমান সমান n1 মাইনাস 1 আর n2 df2 সমান সমান n2 মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম যেটা বলা হয়। n1 তোমার নমুনার আকার। এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, যদি যে নমুনার আকার বড় হবে সেটা হচ্ছে নিউমেরিটার। আবার বলছি, যে নমুনার আকারটা বড় হবে সেটা হচ্ছে নিউমেরিটার, সেটা থাকবে উপরে। আর যে নমুনার আকারটা ছোট হবে সেটা থাকবে নিচে, অর্থাৎ ডিমেরিটার। ঠিক আছে, একটা তাহলে নিউমেরিটার হচ্ছে লব আর ডিমেরিটার হচ্ছে হর। আচ্ছা, যদি সমগ্রকের ভেদাঙ্কদ্বয় সমান হয় অর্থাৎ সিগমা 1 স্কয়ার ইকুয়াল টু সিগমা 2 স্কয়ার হয় তাহলে যাচাই নমুনার মানটি হবে নিম্নরূপ, হবে হচ্ছে s1 স্কয়ার ডিভাইডেড বাই s2 স্কয়ার। তো এক্ষেত্রে তোমার তোমরা জানো যে সিগমা 1 স্কয়ার আর সিগমা 2 স্কয়ার যদি একই হয়ে যায় তাহলে দুইটা কেটে যাবে আর s1 স্কয়ার ডিভাইডেড বাই s2 স্কয়ার থাকবে। আর এক্ষেত্রে df1 হবে n1 মাইনাস 1 আর df2 হবে n2 মাইনাস 1। সামাজিক গবেষণায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করতে আন্তঃদল বা আন্তঃশ্রেণী ভেদাঙ্ক এবং অন্তঃদল বা অন্তঃশ্রেণী ভেদাঙ্ক নির্ণয় করা হয়। আমরা নিচের সূত্রটাই আমাদের লাগবে, হ্যাঁ আমাদের নিচের সূত্রটাই লাগবে। উপরের সূত্র তোমরা শিখে রাখতে পারো, যদি ছোট অঙ্কের মধ্যে আসে তাহলে আসতে পারে। আন্তঃশ্রেণী ভেদাঙ্ক ও অন্তঃশ্রেণী ভেদাঙ্কের অনুপাতই হলো এফ। ঠিক আছে, এফ এ হচ্ছে আন্তঃশ্রেণী ভেদাঙ্ক আর অন্তঃশ্রেণী ভেদাঙ্ক। আন্তঃশ্রেণী ভেদাঙ্ক কি, অন্তঃশ্রেণী ভেদাঙ্ক কি, আমরা সেটা উদাহরণের মাধ্যমে জানবো অঙ্ক শুরু করলে। আর একে লেখা হয় নিম্নরূপে যে এফ সমান সমান এম এস বিটুইন গ্রুপ, এম এস হচ্ছে মিন স্কয়ার, হ্যাঁ মিন স্কয়ার অফ বিটুইন গ্রুপ। হ্যাঁ, বিটুইন গ্রুপ হচ্ছে আন্তঃশ্রেণী আর অন্তঃশ্রেণী হচ্ছে তোমার মিন স্কয়ার অফ উইদিন গ্রুপ। হ্যাঁ, উইদিন গ্রুপ হচ্ছে অন্তঃশ্রেণী আর আন্তঃশ্রেণী হচ্ছে মিন স্কয়ার অফ বিটুইন গ্রুপ। এটা আমাদের মেইন সূত্র, এই সূত্র নিয়ে আমরা অঙ্ক করব। আচ্ছা, এরপরে আমরা একটু ভেদাঙ্ক বিশ্লেষণের প্রকারভেদ আলোচনা করি। তোমাদের সিলেবাসে দুইটা শ্রেণীর ভেদাঙ্ক বিশ্লেষণ শিখতে হবে, একটা হচ্ছে একমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ আর একটা হচ্ছে দ্বিমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ। দ্বিমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ এই দুইটা তোমাদের পরীক্ষায় আছে। আর ত্রিমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ শিখতে হবে না তোমাদের, তারপরেও একটু জেনে রাখবো আমরা যে কি রকম ত্রিমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ।
তো একমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ কি, সেটা হচ্ছে যে কোনো তথ্য রাশির মানগুলো একটি বিশেষ বৈশিষ্ট্য বা উপাদানের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হলে তাকে একমুখী শ্রেণীবিন্যাস বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে বা অনির্ভরশীল চল থাকবে, তার একাধিক মাত্রা থাকবে, এটা হচ্ছে একমুখী শ্রেণীবিন্যাস। যেমন ধরো একটা উদাহরণ দিয়েছে, সমসংখ্যক শ্রেণীবিন্যাস পরীক্ষা, যেমন 4টি জাতের গমের একর প্রতি ফলনের পরিমাপ। 4টি জাত মানে এখানে গমের জাত দেখানো হচ্ছে। গমের জাত এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, আর এর হচ্ছে মাত্রা হচ্ছে 4টা, কারণ জাত হচ্ছে 4টা, এই জন্য এই 4টি জাতের ফলনে পার্থক্য আছে কিনা তা পরীক্ষা করা। ঠিক আছে, ধরি 4টি জাত সমান A1 A2 A3 A4 আর উৎপাদন হচ্ছে x1 x2 x3 x4। তাহলে এখানে একটা অনির্ভরশীল চলে 4টা মাত্রা রয়েছে, এই কারণে এটা একমুখী শ্রেণীবিন্যাসের অঙ্ক, এবং আমরা একমুখী শ্রেণীবিন্যাসের নিয়মে বা ওয়ান ওয়ে অ্যানোভা দিয়ে করব। এরপরে দ্বিমুখী শ্রেণীবিন্যাস। তথ্য রাশিকে দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হলে তাকে দ্বিমুখী শ্রেণীবিন্যাস বলে। ধরি 4টি ভিন্ন ভিন্ন গুণের সার প্রয়োগে 3টি ভিন্ন ভিন্ন জাতের ধানের চারা রোপণের ফলে প্রাপ্ত উৎপাদন পরীক্ষা করা। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে 2টা, আর এর বিভিন্ন মাত্রা থাকতে পারে। যেমন প্রথম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের 2টা মাত্রা রয়েছে, দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের 3টা মাত্রা রয়েছে, এরকমও হতে পারে। মাত্রা বিভিন্ন হতে পারে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে 2টা। যেমন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2টা, একটা হচ্ছে ধানের চারা আর একটা হচ্ছে সার। এখানে ধানের চারার মাত্রা রয়েছে 4টা, আর চারার মাত্রাও রয়েছে 4টা। ঠিক আছে, এভাবে আমাদের দ্বিমুখী এটা দেখে আমরা বুঝবো যে এটা দ্বিমুখী শ্রেণীবিন্যাস, সুতরাং এটা আমার দ্বিমুখী নিয়মে করতে হবে। আচ্ছা, আর থ্রি ওয়ে অ্যানোভা এক্ষেত্রে তোমার অনির্ভরশীল চল থাকবে 3টা এবং তার বিভিন্ন মাত্রা। এই অঙ্কগুলো বিশাল বড়, সাধারণত পরীক্ষায় অতটা দেয় না, দিলেও সংক্ষেপে শুধু অ্যানোভা বিশ্লেষণটা দিয়ে থাকে। তো সে কথায় বলা হয়েছে কোন তথ্য রাশির মানকে 3টি বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করলে তাকে ত্রিমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ বলে। আচ্ছা, এরপরে আমরা আজকে কিভাবে একমুখী ভেদাঙ্ক বিশ্লেষণ করব সেটা আমরা শিখবো। তো খুব মনোযোগ দিয়ে শিখবা, ধাপগুলো ক্লিয়ার না হলে বলবে যে ম্যাডাম এই ধাপটা বুঝি নাই। আচ্ছা, প্রথম ধাপ কি করতে হবে, অনির্ভরশীল চলটির মাত্রাগুলোকে x1 x2 x3 এগুলো দ্বারা প্রকাশ করতে হবে। যেমন তোমার ধানের কথা বলা হলো, ধানের ফলন, সেই ধানের ফলনের ক্ষেত্রে কয়টা কি ধরনের ফলন হয়েছে কোন কোন প্লটে, সেই প্লটগুলোকে তুমি ধরো 4টা প্লট আছে, 4টা প্লটের প্রথমটাকে তুমি x1 দিয়ে, দ্বিতীয়টাতে x3 x2 দিয়ে এভাবে তুমি প্রকাশ করবা। যেমন একটা উদাহরণের অঙ্ক করতেছি, এক্ষেত্রে দেখো যে নিম্নে 4টি ঋতুর আবহাওয়া পরিমাপ দেখানো হয়েছে, আবহাওয়ার উপর ঋতুগুলোর প্রভাব যাচাই করো। এটা আমাদের ঋতুর প্রভাব দেখতে বলে হয়েছে, অর্থাৎ একটা অনির্ভরশীল চল। এই একটা অনির্ভরশীল চলের আবার 4টা মাত্রা রয়েছে, সেটা হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, বসন্তকাল আর শীতকাল। এর আবার দেখো মানগুলো রয়েছে, n1 এর মান, n2 এর মান রয়েছে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মান রয়েছে n1, এটা 6টা রয়েছে n2। তো এভাবে মানগুলো রয়েছে। তো এই কথাগুলোই বলা হয়েছে যে এদেরকে x1 দ্বারা প্রকাশ করতে হবে, আর এক্ষেত্রে পরেরটাকে x2 দ্বারা প্রকাশ করতে হবে। যেমন দেখো আমাদের অঙ্কের ক্ষেত্রে এই যে সাজানো হয়েছে, গ্রীষ্মকালকে আমার x1 দিয়ে প্রকাশ করেছে, বর্ষাকালকে x2 দ্বারা প্রকাশ করেছে, বসন্তকালকে x3, শীতকালকে x4 দ্বারা প্রকাশ করা হয়েছে। আচ্ছা, পরের ধাপে আমরা যাই। এই যে এবং বলেছে নিম্নের নকশা অনুযায়ী একটি ছক তৈরি করতে হবে, যে এভাবে ছক তৈরি করতে হবে যে প্রত্যেকটার মানগুলো থাকবে x1 এ, আর x1 স্কয়ার, এবং প্রত্যেকটা মানকে স্কয়ার করতে হবে। যে মানটা থাকবে তার মানের পাশেই স্কয়ারের ঘরটা থাকবে, এইভাবে আমাদের করতে হবে, এটা বলেছে আর কি। তারপরে তৃতীয় ধাপ কি, তৃতীয় ধাপের বলা হয়েছে যে x1 স্কয়ার, x2 স্কয়ার, x3 স্কয়ার এগুলো নির্ণয় করতে হবে, মানে প্রত্যেকটা স্কোর সেই স্কোরের স্কয়ার করতে বলছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই কিভাবে স্কয়ার করেছে। যেমন দেখো এখানে 16কে স্কয়ার করে 256 হয়েছে, 18 324 হয়েছে, এভাবে স্কয়ার করে নিয়েছে, করে ছকটা কমপ্লিট করা হয়েছে। এরপরে কি করতে হবে,
এরপরে তোমার সাম অফ x1 সাম অফ x2 আবার সাম অফ x1 স্কয়ার সাম অফ x2 স্কয়ার এটা করতে হবে। তাহলে আমরা দেখে নিই কিভাবে করেছে। এই যে দেখো, এই যে সবগুলো x1 কে যোগ করেছে সেটা হলো সাম অফ x1, সবগুলো x1 স্কয়ার কে যোগ করেছে সেটা হয়েছে সাম অফ x1 স্কয়ার। এভাবে প্রত্যেকটা বের করে ফেলছে। আচ্ছা, এর পরের ধাপ দেখো, পরের ধাপে বলা হয়েছে যে প্রথম নমুনা x1 এর সংখ্যাই হবে n1, দ্বিতীয় নমুনা x2 এর সংখ্যাই হবে n2। আর তারপরের ধাপে বলা হয়েছে যে এবং এই সবগুলো নমুনার যোগফল হবে বড় n। যেমন দেখো আমরা উদাহরণে দেখি, উদাহরণে দেখো যে এই যে প্রথম x1 এর যে সংখ্যাগুলো রয়েছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এটা হচ্ছে n1। এইটার যে মানগুলো রয়েছে, উপাত্তগুলো রয়েছে সেটাও n2 সমান 6, n3 সমান 6, n4 সমান 6 এবং সবগুলো n1 যোগ n2 যোগ n3 যোগ n4 করলে যে মানটা হবে সেটাই হচ্ছে বড় n, বড় হাতের n। আচ্ছা, এর পরের ধাপ কি বলেছে, এর পরের ধাপে টি বের করতে বলেছে। হ্যাঁ, টি বের করেছে, টি বের করতে বলেছে। এই টি সমান সমান সাম অফ x1 প্লাস সাম অফ x2 প্লাস সাম অফ x3, তোমার সাম অফ xn পর্যন্ত দিয়েছে, তোমার যে কয়টা কলাম থাকবে সেই কয়টা হবে। যেমন আমাদের 4টা কলাম, তাহলে সাম অফ x4 পর্যন্ত স্থির হয়ে যাবে। তাহলে আমরা টিটা কিভাবে বের করব একটু দেখে নেই। টি বের করেছে সাম অফ x1 প্লাস সাম অফ x2 প্লাস সাম অফ x3 প্লাস সাম অফ x4। তাহলে আমার সবগুলো সাম করা আছে, সেই সামগুলো সব যোগ করব, সেটাই হয়ে যাবে আমার টি। এরপরে আমার টি স্কোয়ার ডিভাইডেড বাই এন, যেটাকে বলা হয় কারেকশন টার্ম, সেটা টি স্কোয়ার ডিভাইডেড বাই এন অর্থাৎ সিটি, সি তে কারেকশন, টি তে টার্ম, কারেকশন টার্ম সমান সমান টি স্কোয়ার ডিভাইডেড বাই এন নির্ণয় করতে বলেছে। তো আমার টি পাওয়াই আছে, আমি বের করে ফেলছি আগের ধাপে। তো সেই টি কে স্কোয়ার করব আর এন তো আমার জানা আছে, এন দিয়ে ভাগ করব, তাহলে আমরা সিটি পেয়ে যাব, কারেকশন টার্মটা পেয়ে যাব। এর পরের ধাপে আমাদের দেখো এইটা খেয়াল করো, এটা বলছে যে সাম অফ জে সমান সমান 1 থেকে কে, মানে কলাম যে আমার কয়টা রয়েছে সেটা আমরা এভাবে লিমিট দিয়ে প্রকাশ করেছি। জে সমান সমান একটা 1 থেকে কে পর্যন্ত, অর্থাৎ তোমার কলাম যে কয়টা আছে, যেমন আমার কলাম আছে 4টা, এই 4, তাহলে আমার হবে k1 প্লাস k2 প্লাস k3 বা x1 বা x2 x3 x4 এভাবে আসবে আর কি। আর এখানে n এর লিমিটটা দিয়ে দিছে, i সমান সমান 1 সাম অফ n j। তার মানে এই লিমিটে বুঝিয়েছে যে x স্কয়ার i j। হ্যাঁ, এই লিমিটে বুঝিয়েছে যে n তোমার কয়টা আছে, n তোমার আছে কয়টা, 4টা আছে। তো n1 n2 n3 n4 সেটার লিমিট বুঝিয়েছে, তোমার যে কয়টা থাকবে সে কয়টা নিতে হবে আর কি। যেমন এটা কিভাবে নির্ণয় করে সেটা দেখো, যে সাম অফ x1 স্কয়ার প্লাস সাম অফ x2 স্কয়ার প্লাস সাম অফ x3 স্কয়ার। আমরা একটু নির্ণয়টা দেখি, দেখলে এটা ভালো ক্লিয়ার হবে। দেখো আমার এটা নির্ণয় করেছে কিভাবে, সাম অফ x1 স্কয়ার প্লাস সাম অফ x2 স্কয়ার প্লাস সাম অফ x3 স্কয়ার। আমার x সাম অফ x1 আমরা পেয়েছি, ওইটাকে স্কয়ার করে দিব, প্লাস সাম অফ x2 যেটা পেয়েছি ওটাকে স্কয়ার করে দিব। তো এগুলোকে সব স্কয়ার করার পরে কি করেছে, মাইনাস করেছে টি স্কয়ার মাইনাস এন দিয়ে, মানে কারেকশন টার্মটা বিয়োগ করে দিয়েছে। এটা হচ্ছে এস এস টি। হ্যাঁ, এস এস টি, সাম অফ টোটাল স্কয়ার, অ্যাব্রিভিয়েশনটা তাও দেখে নিও তোমরা, সাম অফ টোটাল স্কয়ার এসএসটি। তো করলে পারে আমি এসএসটি পাবো। আমি এসএসটি এগুলো নির্ণয় করছি আমার সব সূত্রের প্রয়োজনে, এগুলো সব নির্ণয় করছি সূত্রের প্রয়োজনে। আচ্ছা, এরপরে আমার কি কি বলছে, এর পরের ধাপে আমি এগুলো দিচ্ছি কেন, এগুলো তোমাদের পরের অঙ্কতে এইগুলো দিয়ে অঙ্ক থাকবে, তখন এটা দেখে বুঝতে হবে যে আমার লিমিট কতটুকু। ঠিক আছে, এই জন্য এইটার কথা বললাম। এটা কে হচ্ছে কলামের লিমিট, এন হচ্ছে এন এর লিমিট দিয়ে দিয়েছে। তারপর এটাকে বলছে যে জে ইকুয়াল টু 1 সাম অফ কে টি টি আই ডিভাইডেড বাই এন জে স্কোয়ার সমান সমান সাম অফ x1 হোল স্কয়ার ডিভাইডেড বাই n1 সাম অফ x2 হোল স্কয়ার ডিভাইডেড বাই n2। এইভাবে আমার নির্ণয় করতে হবে।
তো এটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা একটু দেখে নিই। খুবই ইজি, শুধু ক্যালকুলেশন। আমরা এসএসবি দিয়ে বুঝাইছে সাম অফ স্কয়ার বিটুইন গ্রুপ। হ্যাঁ, সাম অফ স্কয়ার বিটুইন গ্রুপ এসএসবিজি। এটা দিয়ে এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে সাম অফ x1 হোল স্কয়ার। তাহলে আমি যে সাম অফ x1 পেয়েছি তাকে প্রথমে হোল স্কয়ার করব, করে ওইটার যে n1 আছে সেটা দিয়ে ভাগ দিব। দেওয়ার পরে এইগুলো একটা মান পাবো, সেই মানকে আমরা বিয়োগ করব কারেকশন টার্ম দিয়ে। কারেকশন টার্ম আমরা সিটি যেটা বের করে নিয়েছি টি স্কয়ার ডিভাইডেড বাই এন, এটা দিয়ে যদি আমরা বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাব এস এস বিজি, সাম অফ স্কয়ার অফ বিটুইন গ্রুপ। আর এস এস ডাব্লিউজি কি? সাম অফ স্কয়ার উইদিন গ্রুপ। তো এই সাম অফ স্কয়ার উইদিন গ্রুপ পেতে হলে আমার এস এস টি থেকে বিয়োগ দিতে হবে এস এস বিজি কে। দিলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে সাম অফ স্কয়ার উইদিন গ্রুপ। এই হচ্ছে আমাদের সূত্রের প্রয়োজনে আমার এগুলো লাগবে। তো সেটা আমরা টোটালি পেয়ে গেলাম। এখন আমাদের যে সূত্রটা আছে সেটা এম এস, এই যে দেখো, এই যে আমরা এতটুকু পর্যন্ত করলাম যে সূত্র এস এস ডাব্লিউজি এবং এস এস টোটাল এগুলো সব বের করলাম সূত্রের সাহায্যে। এরপরে আমাদের ডিএফ নির্ণয় করতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম দুইটা, একটা হচ্ছে বিটুইন গ্রুপের জন্য আর একটা হচ্ছে উইদিন গ্রুপের জন্য। তো ডিএফ সমান সমান বিটুইন গ্রুপের জন্য যেটা, সেটা হচ্ছে কে মাইনাস ওয়ান। কে হচ্ছে কলামের সংখ্যা। আরেকটা জিনিস বলি, এই যে এই কে মাইনাস ওয়ানটাই হচ্ছে নিউমেরিটর। নিউমেরিটর মানে তোমার লব, কারণ এটা তোমাদের জানতে হবে, কারণ তোমাদের যে এফ টেস্টের তালিকা আছে ওই তালিকার ক্ষেত্রে নিউমেরিটর কোনটা ডিমেরিটর কোনটা সেটা জানতে হবে, জেনে তোমার তালিকাটা দেখতে হবে, এজন্য বলছে। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেলে আমরা আবার জয়েন করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে কোথায় গেল? এই যে আমরা ডিএফ নির্ণয় করব কিভাবে? বিটুইন গ্রুপের ক্ষেত্রে কে মাইনাস ওয়ান, কলাম আমাদের চারটা, তাহলে ডিএফ হবে, ডিএফ ওয়ান হবে আমার 4 - 1 সমান সমান 3। আর আমাদের উইদিন গ্রুপের ডিএফ নির্ণয় করতে হবে এন মাইনাস কে দ্বারা। এন আমার টোটাল যতগুলো সংখ্যা হলো সেটা বিয়োগ করতে হবে তোমার 4 দ্বারা, কে হচ্ছে 4। তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার উইদিন গ্রুপের ডিএফ। তো এভাবে আমরা ডিএফটা নির্ণয় করব। তাহলে প্রথম যে ডিএফ ওয়ান সেটা হবে নিউমেরিটর লব, আর দ্বিতীয় যে ডিএফ টু সেটা হবে ডিমেরিটর বা হর। আচ্ছা, এরপরে আমাদের মেইন সূত্র যেটা এম এস নির্ণয়। তো এম এস সমান সমান এস এস ডিভাইডেড বাই ডিএফ এর সূত্র ব্যবহার করে সংশ্লিষ্ট এম এস নির্ণয় করতে হবে। অর্থাৎ এম এস বিজি, আমার এম এস দুইটা থাকবে। এম এস এর অর্থ হচ্ছে মিন স্কয়ার, মিন স্কয়ার অফ বিটুইন গ্রুপ আর মিন স্কয়ার অফ উইদিন গ্রুপ। তাহলে কি করতে হবে? মিন স্কয়ার অফ বিটুইন গ্রুপ সমান সমান এস এস বিজি। আমরা এস এস বিজি নির্ণয় করেছি সাম অফ স্কয়ার বিটুইন গ্রুপ ডিভাইডেড বাই ডিএফ বিজি, অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম অফ বিটুইন গ্রুপ। হ্যাঁ, আমরা ডিগ্রি অফ ফ্রিডম বিটুইন গ্রুপের পেয়েছি কে মাইনাস ওয়ান, সেটা দিয়ে আমি ভাগ দিব। আর এম এস ডাব্লিউ জি মিন স্কয়ার অফ উইদিন গ্রুপ, এটাকে আমি, এটার সূত্র হচ্ছে এস এস ডাব্লিউ জি ডিভাইডেড বাই ডিএফ ডাব্লিউ জি। আমরা এস এস ডাব্লিউ জি বের করেছি যে সাম অফ স্কয়ার উইদিন গ্রুপ ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম উইদিন গ্রুপ। তো আমরা দুইটা মান পেয়ে যাব। দুইটা মান পেয়ে গেলে আমাদের এফ এর মেইন সূত্র হচ্ছে মিন স্কয়ার ডিভাইডেড বাই বিটুইন গ্রুপ ডিভাইডেড বাই মিন স্কয়ার উইদিন গ্রুপ। এটা দিয়ে এটাকে এটা দ্বারা ভাগ করলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে এফ এর মান হবে। তো এফ এর মান শুধু পেলে হবে না, সেটা কি করতে হবে? আমাদের একটা টেবিল আছে, অ্যানোভা টেবিল বলা হয় একে। অনেক তোমাদের যে অঙ্ক সে দেয় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানোভা টেবিলটাই দিয়ে তোমাদের পূরণ করতে বলে। আমরা আমাদের সেই ক্লাসটা আমরা পরে করব, কিভাবে সেটা শিখবো। আগে মেইন সূত্রগুলো শিখি।
তো এই অ্যানোভা টেবিলে আমার যে মানগুলো আমি পেয়েছি এতক্ষণ ক্যালকুলেশন করে, তো সেটা আমি সাজাবো। যেমন দেখো, এস ভি দ্বারা বুঝিয়েছে সোর্সেস অফ ভেরিয়েন্স, আর বিজি দ্বারা বিটুইন গ্রুপ, ডাব্লিউজি দ্বারা উইদিন গ্রুপ বুঝিয়েছে, আর এস এস দ্বারা সাম অফ স্কয়ার বুঝিয়েছে। তাহলে আমরা এস এস বিজি যেটা, সেটার মান এখানে বসাবো। আমরা এস এস বিজি নির্ণয় করেছি, এস এস বিজি হচ্ছে সাম অফ স্কয়ার অফ বিটুইন গ্রুপ, সেটার মান এখানে বসাবো। তারপর সাম অফ স্কয়ার উইদিন গ্রুপের মান আমরা এখানে বসাবো। তারপরে এটা ডিএফ, বিটুইন গ্রুপের ডিএফ আমরা বসাবো, উইদিন গ্রুপের ডিএফ বসাবো, বিটুইন গ্রুপের এমএস বসাবো এখানে, উইদিন গ্রুপের এমএস বসাবো, মান বসাবো এখানে। তারপরে এই দুটো দিয়ে ভাগ করলে আমার যে এফ এর মানটা হবে সেই মানটা আমি এখানে বসাবো। এরপরে তুমি টোটালটা করবা। টোটাল মানে কি, এটা এই দুইটা মিলে যোগ করে কত হলো, এই দুটো মিলে যোগ করে কত হলো, এই দুটো মিলে যোগ করে কত হলো, সেটা আমরা বসাবো। তাহলে আমাদের অ্যানোভা টেবিল কমপ্লিট হয়ে যাবে। দেখো আমাদের এক্ষেত্রে অ্যানোভা টেবিলটা দেখো, এফ এর মানটা বের করছে অ্যানোভা টেবিলের মধ্যে। বিটুইন গ্রুপে সাম অফ স্কয়ার বিটুইন গ্রুপের মানটা এটা পেয়েছে, এটা বসিয়ে দিয়েছে। সাম অফ স্কয়ার উইদিন গ্রুপের মানটা এখানে বসিয়ে দিয়েছে। তারপরে টোটাল যোগ করেছে, ডিএফ এর মানও নির্ণয় করেছে, নির্ণয় করে যোগ করে দিয়েছে, এমএস নির্ণয় করেছে, তারপরে এফ নির্ণয় করেছে, আর এফ এর টেবিল মান যেটা সেটা হচ্ছে এখানে বের করছে। এই টেবিল মান কিভাবে বের করতে হয় সেটা এখন আমরা শিখব। টেবিল মান বের করতে হলে আমাদের ডিএফ লাগবে, আর লাগবে হচ্ছে সিগনিফিকেন্স লেভেল। আমাদের এখানে সিগনিফিকেন্স লেভেল আলফা ধরা হয়েছে 0.05, আর ডিএফ 1 লাগবে, আর ডিএফ 2 লাগবে। তো আমরা চলে যাই সেখানে, যে দেখো আমাদের টেবিল ভ্যালু এরকম এফ এর টেবিল আছে, আমরা আলফা লেভেল 0.05 এটা দেখব। এবং এই যে N1 ডিগ্রি অফ ফ্রিডম, এটা হচ্ছে নিউমেরিটর, এদিকে নিউমেরিটর থাকবে, লব থাকবে, আর এইদিকে থাকবে হর, এটা হচ্ছে N2 দ্বারা প্রকাশ করা হয়েছে হরকে। তাহলে প্রথমে যেটা নিউমেরিটর সেটা আমাদের 3 তে দেখবো, আর আমাদের ডিমেরিটর হচ্ছে 20 তে নিয়ে আসবো। তাহলে এই দুইটা লাইন বরাবর আমার মান আসে 3.10, এটাই আমাদের এফ এর মান। আচ্ছা, তো এই এফ এর মানটা আমরা 3.10 পেয়ে গেলাম। এখন আমরা ডিসিশন লিখবো। কিভাবে ডিসিশন লিখতে হয়? ডিসিশনে দেখো যে ডিগ্রি অফ ফ্রিডম এর মান হচ্ছে 3, ডিএফ 1 এর মান 3, ডিএফ 2 এর মান 20, আলফা এর মান 0.05, মাত্রায় এফ এর টেবিল মান 3.10, এবং আমাদের নির্ণীত মান 28.50, যা টেবিল মানের চেয়ে বড়, সুতরাং নাল হাইপোথিসিস বর্জনীয়। অর্থাৎ যদি তোমার নির্ণীত মানটা টেবিল মানের চেয়ে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস বর্জনীয়, অর্থাৎ আবহাওয়ার উপর ঋতুর অর্থবহ প্রভাব রয়েছে। এভাবে আমরা এফ টেস্টের জেনারেল নিয়মে অঙ্ক আমরা শিখবো। এই সূত্রটা আমাদের সবই জানতে হবে, না হলে আমরা অ্যানোভা বিশ্লেষণ করতে পারবো না। অনেক সময় এভাবেও আসে, আবার শুধু ওই অ্যানোভা টেবিল যেটা আছে সেটাও দিয়ে দেয়। তো এই অ্যানোভা টেবিলটা পূরণ করতে বলে, পূরণ করে বিশ্লেষণ সিদ্ধান্ত লিখতে বলে, এ ধরনেরও অঙ্ক দেয়। সেটা আমরা পরে শিখবো। আসল নিয়মটা এইটা। এখন বলো, এই একমুখী ভেদাঙ্ক বিশ্লেষণে কার কি সমস্যা আছে এবং কোথায় কি সমস্যা আছে জিজ্ঞাসা করো আমাকে। মিস, আমি যে অ্যানোভা টেবিল দেয় যে এই টেবিলটা বুঝিনি, অ্যানোভা যে টেবিলটা অ্যানোভা বোঝেনি? আচ্ছা টেবিলটা পূরণ করতে হবে এটা বুঝিনি। আচ্ছা, আমি এটা রিপিট করছি। অ্যানোভা টেবিল আমাদের পূরণ করতে হবে। আমরা যা যা নির্ণয় করলাম সেসবের ভিত্তিতে অ্যানোভা টেবিলটা পূরণ করতে হবে। যেমন এস এস বিজি, অর্থাৎ সাম অফ স্কয়ার বিটুইন গ্রুপ। আমরা সাম অফ স্কয়ার বিটুইন গ্রুপ আমরা নির্ণয় করেছি, এস এস বিজি নির্ণয় করেছি, সেটার মান আমরা বসিয়ে দিব। আগে যেগুলো নির্ণয় করলাম সেটার মান এখানে বসাবো। তারপরে বলছে যে সাম অফ স্কয়ার, সরি, হ্যাঁ, সাম অফ স্কয়ার উইদিন গ্রুপ। উইদিন গ্রুপের সাম অফ স্কয়ারের যে মানটা আমরা এই এতক্ষণ ধরে ক্যালকুলেশন করে পেলাম সেটা আমরা বসিয়ে দিব।
এরপরে ডিএফ বিটুইন গ্রুপের যে আমরা ডিএফ পেলাম সেটা আমরা বসিয়ে দিব এখানে। বিটুইন গ্রুপের ডিএফ আমরা নির্ণয় করেছি K-1 এর সূত্র দিয়ে। কে হচ্ছে কলাম থেকে 1 বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমার বিটুইন গ্রুপের ডিএফ। আর উইদিন গ্রুপের ডিএফ কে নির্ণয় করতে হবে n-k দ্বারা। n এর মান আমাদের হচ্ছে 24, এক্ষেত্রে 24 থেকে 4 বাদ দিলে 20 হবে। আচ্ছা, এরপরে এমএস আমরা নির্ণয় করব। এমএস টা নির্ণয় করার সূত্রই হচ্ছে সাম অফ স্কয়ার কে ডিএফ দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এমএস নির্ণয়ের সূত্র। তো এই বিটুইন গ্রুপের ক্ষেত্রে আমার এমএস কত হলো সেটা আমরা বসাবো, উইদিন গ্রুপের ক্ষেত্রে এমএস কত হলো সেটা আমরা বসাবো। মূলত আমরা যে আগের ক্যালকুলেশন করে আসছি সেগুলো একটা ছকে বসানো, যাতে দেখার সুবিধা হয়। আর এরপরে এফ আমরা নির্ণয় করব কিভাবে, যে মিন স্কয়ার বিটুইন গ্রুপ ডিভাইডেড বাই মিন স্কয়ার উইদিন গ্রুপ, মানে এটা উপরেরটা ভাগ নিচেরটা, এটা করলে যে মানটা হবে সেটা হচ্ছে আমার এফ হবে। আর এফ এর টেবিল মান আমরা যেটা পেলাম সেটা আমরা এখানে বসাবো। মানে এক নজরে অ্যানোভা টেবিল দেখলেই বুঝতে পারবে যে অঙ্কটা ঠিক আছে কিনা। বুঝছো, এটাই সংক্ষেপে করা। এবার কি বুঝতে জি মিস, পেরেছো? মিস তাই লাস্ট লাইনটা যেটা, মিস একটা জিনিস, লাস্ট লাইনে যেটা সেটা হচ্ছে আমি টোটাল করেছি, টোটাল করে 603.33 আসে, কিন্তু ডিএফ এ যে লাস্ট লাইনটা সেটা কিভাবে আসে? এই যে n-1 is না 10 যোগ 20 সমান 23। আচ্ছা আচ্ছা, ওভাবে যোগ বুঝতে পেরেছি। করবা, হ্যাঁ ওইভাবে যোগ করবা, একদম করে যোগ করো। n-1 ওইটা ওইটা বাদ দাও, ওইভাবে করার দরকার আচ্ছা নেই মিস, তুমি। বুঝেছি, হ্যাঁ। হ্যাঁ, ওকে। 20 + 3 = 23, হ্যাঁ এটা বুঝেছি। 23। আচ্ছা। জি মিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কারোর প্রশ্ন থাকলে বলতে পারো। মেয়েরা, আমাদের আর 1 মিনিট আছে, প্রশ্ন থাকলে বলো, না হলে ক্লোজ করে দিব। ম্যাম টেবিল নির্ণয়টা একটু আরেকবার ক্লিয়ারলি বলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, টেবিল নির্ণয়, এই যে অ্যানোভা টেবিল, তাই না? জি ম্যাম। শোনো, আমাদেরকে তাহলে আমরা কিন্তু আবার জয়েন করব, ঠিক আছে? আমাদের 1 মিনিট আছে, একটু পরেই আমাদের হয়ে যাবে, টাইম আপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমি শুরু করছি। এসভি দ্বারা বুঝিয়েছে সোর্সেস অফ ভেরিয়েন্স। হ্যাঁ, সোর্সেস অফ ভেরিয়েন্স, ভেদাঙ্কের উৎস, অনেক বইতে আছে ভেদাঙ্কের উৎস। এসএস দ্বারা বুঝিয়েছে সাম অফ স্কয়ার। হ্যাঁ, সাম অফ স্কয়ার মানে ওই বর্গের স্কয়ার আর কি, যাই হোক বাংলাটা দেখে নিও তোমরা। ডিএফ দ্বারা বুঝিয়েছে ডিগ্রি অফ ফ্রিডম। এমএস দ্বারা বুঝিয়েছে